আপনাদের স্বাগত জানাই আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। ছোট্ট বিশ্লেষণ। সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসছে, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট বেরিয়েছে। কনভারসেশন টেপ করে কেউ হয়তো লিক করে দিয়েছেন। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন কর্মকর্তা, তিনি কয়েকজন ফিমেল জার্নালিস্টের সঙ্গে কথা বলছিলেন এবং সেই কথার যে বক্তব্য, মূল নির্যাস যদি আমরা দেখি সেখানে আছে যে জামাত তাদের খানিকটা গুরবুকে আছে, জামায়াত ইসলামী। নির্যাসটা এরকম যে বাংলাদেশের দিক থেকে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কি স্বার্থ বাংলাদেশের আছে, এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর অত্যন্ত শক্তিমান দেশ হিসেবেই নয়, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, মেধার দিক থেকে, টেকনোলজির দিক থেকে বাংলাদেশের স্বার্থের বিবেচনায় কিন্তু যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমাদের একটা সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে। আমাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটাও যুক্তরাষ্ট্র প্রায় সবার শীর্ষে। আমাদের এখানে যে রেমিটেন্স আছে মধ্যপ্রাচ্যের পরে, সেটাও যুক্তরাষ্ট্র থেকে। সিঙ্গেল কান্ট্রি হিসেবে একসময় যুক্তরাষ্ট্র প্রায় 2 নাম্বারও ছিল অনেক দিন। আমাদের যে কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করা হয় যে দেশের বাইরে, অনেকেই দেশে থাকতে এখন চায় না, কোথায় যেতে চাও, সবাই বলবে তাকে যুক্তরাষ্ট্র। ছেলেমেয়েরা লেখাপড়া করতে যেতে চায়, কোথায় যেতে চায়, যুক্তরাষ্ট্র। তো সেই অর্থে যুক্তরাষ্ট্রের অনেক রকমের প্রভাব বিস্তার করবার সুযোগ আছে, যেহেতু আমার অনেক বেশি স্বার্থ তার দিকে আছে, তার কাছে আছে। আর অন্য দিক থেকে জিও স্ট্র্যাটেজিক লোকেশন এবং নানা দিক থেকে যুক্তরাষ্ট্রের বেশ খানিকটা স্বার্থ হয়তো এখানে আছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। সেটা বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে, বা এই অঞ্চলে আমাদের প্রতিবেশী ভারত, এই অঞ্চলে তার যে প্রভাব বা তার যে গ্লোবাল প্ল্যাটফর্মে বা গ্লোবাল স্টেজে একটা ভূমিকা রাখবার চেষ্টা, সেখানে অনেক কিছু ব্যালেন্স করবার জন্য। কিংবা আমরা যদি মিয়ানমারের প্রসঙ্গটা আনি বা যুক্তরাষ্ট্রের বার্মাকে বিবেচনা নিতে চাই, এইসব রাজ্যে ভারসাম্য বজায় রাখা বা তার স্বার্থ, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলি, তার স্বার্থ সংরক্ষণ করবার জন্য বাংলাদেশের মতো দেশকে যুক্তরাষ্ট্র তার বলয়ের মধ্যে রাখতে চাইবে, খুব স্বাভাবিক। এবং তাতে কোনো দোষের কিছু আমি দেখি না। প্রত্যেকেই তার স্বার্থ দেখবে, আমি আমার স্বার্থ দেখবে, যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে, ভারত, চীন, প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এটাকে অনেকেই দেখছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। প্রথম কথা, আমার কাছে মনে হচ্ছে যে এই সংলাপের বা এই আলোচনার খবরটি বাইরে যাওয়াটা যে বা যিনি করে থাকুন না কেন, তিনি ঠিক করেন, এটা ইথিক্যাল হয়নি আমি মনে করি। যে কোনো ডিপ্লোম্যাটরা সবসময় বিভিন্ন দেশের যেখানে তারা কাজে যান, সেখানকার মানুষদের সঙ্গে তারা কথা বলেন, দেশটাকে বুঝতে চান, তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো নিয়ে তারা খোলামেলা আলোচনা করেন। এই কথাগুলো বাইরে না গেলেই ভালো হতো। একজন ডিপ্লোম্যাটের বক্তব্য দিয়ে এটা বোঝার কোনো দরকার নেই যে তারা জামাতের প্রতি সফট কিনা বা অন্য কোনো দলের প্রতি সফট কিনা। একটা বড় দুর্বলতা আমি নানা জায়গায় বহুবার আলোচনা করেছি যে বিগত সরকার তো বটেই বা আওয়ামী লীগ তো বটেই, বিএনপিকেও আমি দেখেছি বা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই পশ্চিমা দেশগুলোর সঙ্গে, বিশেষ করে যাদের সঙ্গে আমাদের স্বার্থ অনেক বেশি, তাদের সঙ্গে খুব একটা কমফোর্টেবল না। এটা আমি লক্ষ্য করেছি। এবং স্বাধীনতার মধ্য দিয়ে যে বামপন্থার উত্থান, বামধারার রাজনীতি বা বাম চেতনা, এবং আমাদের একটা বড় অংশ বুদ্ধিজীবীদের যারা তখন সোভিয়েত রাশিয়াতে লেখাপড়া করেছেন, তার একটা প্রভাব আমাদের এখানে সবসময় ছিল। এবং আমাদের রাজনৈতিক দলগুলো প্রধানত ভারত এবং পাকিস্তান কেন্দ্রিক এই ধারার মধ্যে আবদ্ধ থেকেছেন। সাম্প্রতিককালে গত কয়েক বছর ধরে বা তারও খানিকটা বেশি, কয়েক দশক ধরেও বলতে পারি, চীনের একটা প্রভাব আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আছে। তার একটু কমফোর্টেবল বেশি চীনের সঙ্গে। হয়তো যেহেতু দুই পক্ষের মধ্যে কমিউনিকেশনের জন্য দুপক্ষেরই ভাষাগত একটা সীমাবদ্ধতা বা দুর্বলতা আছে, সে কারণে দুই পক্ষই হয়তো কমফোর্ট ফিল করে, এটা একটা হতে পারে। তো যে কথা বলছিলাম, যে কথা ঠিক, আপনি যখন কারোর সঙ্গে সম্পর্ক করবার ব্যাপারে ঔদার্য প্রকাশ করতে পারবেন না বা আপনি খোলামেলা হতে পারবেন না, আপনি আপনার চাওয়াটা প্রতিপক্ষের বিপক্ষেও যেতে পারে, কিন্তু তাকে যখন কনভিন্স করতে পারবেন না বা তার সঙ্গে যথাযথভাবে নেগোশিয়েট করতে পারবেন না, তখন মনে হবে বোধহয় আপনি ভিকটিম বা ভালনারেবল বা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু আমি আমাদের রাজনৈতিক পক্ষগুলো এটাই দেখি। এবং রাজনৈতিক দলগুলোর আরেকটা বড় দুর্বলতা, আওয়ামী লীগ তো আমরা দেখেছি খোলামেলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছে, কাজেই আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সহানুভূতি পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি খোলামেলা কথাবার্তা না বললেও
বিএনপির একটাই সেটকে আমরা দেখেছি সকল রাজনৈতিক দল সকল দেশের সঙ্গে আলোচনা করতে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবার জন্য যে টিম যাচ্ছে সেই একই টিম যাচ্ছে চীনের সঙ্গে আলোচনা করতে, সেই একই টিম আলোচনা করছে ভারতের সঙ্গে, সেই একই টিম আলোচনা করছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে। এবং আমাদের বাংলাদেশি রাজনীতিবিদদের কে কোন দেশি, মানে প্রো ইন্ডিয়ান, কে প্রো চাইনিজ, কে প্রো পাকিস্তানি, এটা কিন্তু পরিষ্কার। তো কোনো দূতাবাস বা কোনো ডিপ্লোম্যাট তারা যদি বোঝেন যে এই রাজনীতিবিদ তার প্রতিপক্ষ দেশের প্রতি তার ভালোবাসা বা অনুরাগ আছে, তিনি কি তার সঙ্গে খোলামেলা কথাবার্তা বলবেন? কোনো কারণ নেই। তো এইসব নানা বিবেচনা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যে কমিউনিকেশন বড় দলগুলোর সঙ্গে গ্যাপ, সেই জায়গাটা জামাত বা জামাতের যে ছোট ছোট উইং ছিল, আউটলেট আমি বলি, অন্যান্য পার্টি, এবি পার্টি, আমরা বহু ডিপ্লোম্যাটের সঙ্গে আলোচনা করবার সময় শুনেছি তারা এবি পার্টি এই ছোট্ট দলের নেতারা যখন তাদের সঙ্গে কথা বলেছেন তারা খুব কমফোর্ট ফিল করেছেন। ওরা অনেকে স্মার্ট, ওরা চমৎকার ইংরেজিতে কথা বলে, ওরা চোখের দিকে তাকিয়ে কথা বলে, ওদের রিসার্চ করা থাকে যখন আলোচনা করে। বড় দলগুলো অত গুরুত্ব দেয় না, একটা জমিদারি ভাব, কখনো ডানে তাকায়, কখনো বায়ে তাকায়, কখনো ফোন টেপে, আই কন্ট্যাক্ট করে না, কোনো ব্যাকগ্রাউন্ড রিসার্চ থাকে না কথা বলবার সময়। একটা ইস্যুতে কথা বলতে গেলে অন্য আরেকটা ইস্যুতে কথা বলে। আমি বোধহয় এর আগে একবার বলেছিলাম যে অভ্যুত্থানের পরে একজন মার্কিন ডিপ্লোম্যাট একটা টিম নিয়ে বাংলাদেশের বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। তো তিনি আমাকে, ওই ডিপ্লোম্যাট আমাকে ব্যাখ্যা করছিলেন যে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে কথা বলতে গিয়ে তার কী কী অভিজ্ঞতা হচ্ছে। কোনো একজন উপদেষ্টা 1 ঘন্টা কোনো কথাই বলেননি, পরে যে বিষয় নিয়ে কথা বললেন তার সঙ্গে গেছেন হয়তো এক বিষয় নিয়ে কথা বলতে, তিনি খেলাধুলা নিয়ে আলোচনা করেছেন। আরেকজন উপদেষ্টা তার সঙ্গে হেলথ নিয়ে কথা বলতে গেছেন, তিনি কোথায় স্ট্রাইক হচ্ছে, কী হচ্ছে সেই সমস্যা তুলে ধরছেন। আরেকজন উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে গেছেন আইন বিষয় নিয়ে, তিনি সেই বিষয় নিয়ে কথা না বলে কিছুক্ষণ হাই হ্যালো করবার পরে বললেন যে তোমাদের দেশে যারা আছে অবৈধ তাদেরকে বৈধ করে দাও। এই হচ্ছে ধরন আসলে আমাদের নেগোশিয়েট করবার বা কমিউনিকেট করবার ধরন। তো এই ধরনটা রাজনীতিবিদদের মধ্যে আছে, তারা এইসব বিষয় নিয়ে খুব একটা কেয়ার করেন না। তাদের ওই যে জমিদারি ভাব আছে, তার একটা হয়তো প্রভাব অনেক মহলের উপরেই পড়তে পারে। তো যুক্তরাষ্ট্রের এই ডিপ্লোম্যাটের কথা, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মনিকা শাহ তিনি বলেছেন যে আমরা কোনো দলের পক্ষে না, যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে না। এটা যুক্তরাষ্ট্রে সবসময় কথা বলে থাকে। কিন্তু এই যে কথাটা, এটাকে যদি আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই কমিউনিটির সঙ্গে কাজের সূত্রে সম্পর্ক আছে, এটা যুক্তরাষ্ট্রের কথা বলে লাভ নেই। আমার ধারণা 2-1টা ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিলে সবাই করিডোরে এই বিষয় নিয়ে আলোচনা করে। এরা কেন অন্যদের চাইতে বিবেচনার দাবি রাখে না? এদেরকে কেন বিবেচনা করা হবে না? এই শক্তিটাকে তারা বুঝুক না বুঝুক, সবসময় যে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো সব সিদ্ধান্ত যৌক্তিক নিয়েছে, ন্যায়সঙ্গত নিয়েছে, অনেক সিদ্ধান্ত তাদের ব্যাকফায়ার করেছে, সেটা ঠিক। কিন্তু বুঝতে হবে যতই ব্যাকফায়ার করুক না কেন, যত জায়গায় তারা পরাস্ত হোক না কেন, তাদের সাফল্যটা অনেক অনেক বেশি, পৃথিবীর অনেক দেশ থেকে তারা এগিয়ে। আমাদের এটা বুঝতে হবে। আমরা যদি এটা না বুঝতে চাই আমরা সামনের দিকে এগোতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু যুক্তরাষ্ট্রের কথা বলি কেন, যুক্তরাষ্ট্রের প্রবল প্রতিপক্ষ চায়না কি ভাবছে আমরা কি একবার চিন্তা করে দেখেছি? চায়না কি বলে, চাইনিজ কূটনীতিকরা এখানে কি বলেন? ওই একই সুরে কথা বলেন কিন্তু তারাও। কারণ মাথায় রাখতে হবে চায়নার আবার ডিপেন্ডেন্সি এই আমাদের মতো দেশে বা পাকিস্তানের উপরে অনেকখানি। চায়না, পাকিস্তান, টার্কি আবার তাদের মধ্যে একটা গভীর আন্ডারস্ট্যান্ডিং আছে। আবার পাকিস্তান ও চায়নার উপর নির্ভরশীল। সব মিলে এবং পাকিস্তানের যে জয় জয়কার এখন ভাব বাংলাদেশে, সেখানে নিশ্চয়ই তারা কাকে চাইবে, কোন রাজনৈতিক দলকে, এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নেই। 2-1টি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বাদ দিলে, নর্ডিক কান্ট্রি বাদ দিলে, ইউরোপীয় দেশগুলো মোটামুটি ওই একই সুরে কথা বলে। এটা শুধু ঢাকায় বলে ডিপ্লোম্যাটরা তা না, আপনি যদি ওইসব দেশের রাজধানীগুলোতে যান, ক্যাপিটালগুলোতে যান, ওই একই সুরে তারা কথা বলে। কিন্তু মূল কথা হচ্ছে যে আমরা অন্যকে দোষারোপ না করে, এটা হয়তো ট্যাকটিক্যালি হয়তো তারা অন্যকে বুঝবার জন্য, কাউন্টার পার্ট যাদের সঙ্গে কথা বলছেন তাদেরকে বুঝবার জন্য বলে থাকতে পারেন, কৌশল হিসেবে হতে পারে। কাজেই এটা দোষারোপ করে কোনো লাভ নেই। এবং আজকে যারা দোষারোপ করছেন মনে রাখতে হবে যে তারা কিন্তু শেখ হাসিনার শাসনামলে যুক্তরাষ্ট্র যখন র্যাবের উপরে স্যাংশন দেয়, যখন ভিসা রেস্ট্রিকশন পলিসি দেয়, তখন কিন্তু তারা খুব খুশি হয়েছিলেন। তো সেদিন যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা একটা অবস্থান নিতে পারে, আজকে এই অভ্যন্তরীণ বিষয়ে তাদের একটা পজিশন যদি তারা নেয়, বা তারা যদি মনে করে যে এরা ক্ষমতায় আসলে আমাদের জন্য ভালো হবে, আমি তো কোনো দোষের কিছু দেখি না।
এখন এই কথা বলার কারণে আমাকে আপনি দালালও বলতে পারেন, অন্য কিছু বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুবই স্বাভাবিক। বাট আমি মনে করি যে এতটা ইরেশনাল হয়তো এই দেশগুলো নয়, হবে না, যেহেতু আমি মনে করি যে শক্তিরকে নিয়ে আলোচনা হচ্ছে সেই শক্তি বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু না। নিঃসন্দেহে তাদের অনেক পজিটিভ দিক আছে, অন্য অনেক দলের চেয়ে অনেক দিকে তারা এগিয়ে, কিন্তু তাদের মধ্যে হিপোক্রেসি অনেক অনেক বেশি। তারা কাগজে কলমে কথা বলে একটা, কাজ করে আরেকটা। ইতিহাসে কখনোই তারা রাইট ট্র্যাকে ছিল না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যুক্তরাষ্ট্রের পজিশনটা অত্যন্ত পরিষ্কার। সেটা ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের যে নতুন রাষ্ট্রদূত, তিনি ঢাকায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি তার শুনানি যেটা হয়েছিল সিনেটে তার কনফার্মেশনের জন্য, সেখানে বলেছেন তারা একটা ভালো নির্বাচন দেখতে চায় এবং দর্শকের মধ্যে সেরা নির্বাচন বাংলাদেশে দেখতে চায়। এটা কোনো আদেশ নির্দেশ বা এটা কোনো চাপিয়ে দেওয়া কিছু না, এটা তার আকাঙ্ক্ষা। কারণ একটা দেশ যখন স্টেবল হয় পলিটিক্যালি, সেই দেশের সঙ্গে তাদের কাজ করতে সুবিধা হয়। আর তাদের যেহেতু এখানে অনেক স্টেক আছে, এবং একটা কথা পরিষ্কার বলেছেন যে চীনের যে প্রভাব বাংলাদেশে, সেটা মোকাবেলা করা তার একটা বড় কাজ। এবং এটা তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সরকারকে, সিভিল সোসাইটিকে, সবাইকে বোঝাবার চেষ্টা করবেন। চীনের প্রভাব বুঝতে হলে আপনি বাজারে গিয়ে চালের দাম বাড়লো, ডালের দাম কমলো, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন না। এই প্রভাব হচ্ছে এক ধরনের সর্বগ্রাস, এবং এই প্রভাব আসলে বুঝতে হলে আমাদের নিরাপত্তার ইস্যুগুলো বুঝতে হবে, আমাদের সামরিক ইস্যুগুলো বুঝতে হবে, রাজনৈতিক অর্থনৈতিক নানা যে বিষয় আছে সেগুলো বুঝতে হবে। কাজে এই জায়গায় চীন হয়তো অবকাঠামোগত নানা ক্ষেত্রে সহায়তা দিয়ে একভাবে তার প্রভাব বলয় বাড়াবার চেষ্টা করছে, কিন্তু সাম্প্রতিককালে আমরা জানি যে রাজনীতিতেও তারা একসময় বলা হতো যে রাজনৈতিক বিষয়ে তারা ইন্টারফেয়ার করে না, এখন কিন্তু তারা তাদের প্রভাব বলয় বাংলাদেশের রাজনীতিতে নানাভাবে বিস্তার করবার চেষ্টা করছে, গণমাধ্যমে, সিভিল সোসাইটির মধ্যে, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও তাদের পেনিট্রেশন আছে। তো যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই এটা একটা কনসার্ন, এবং সেই কনসার্ন সে ব্যক্ত করতেই পারে। এমনকি ভারতও সেটা করতে পারে, পাকিস্তানও করতে পারে, অন্যরাও করতে পারে, এর মধ্যে দোষের কিছু নাই। এখন যদি সে বলে যে ঠিক আছে, আমি তোমার এই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ করলাম না, আমি তোমার প্রোডাক্ট কিনবো না, আমি তোমার ছেলে মেয়েদের আনবো না। এখন তো এই যে আপনার ভিসা বন্ডের ইস্যু একটা, তারপর ভিসা দেওয়ার ব্যাপারে অনেক সতর্কতা, নানাভাবেই সে চাপ সৃষ্টি করতে পারে। আপনি কি সেই চাপ হজম করতে পারবেন? কাজেই বৈরিতা না বন্ধুত্ব, এটা আসলে ঠিক করতে হবে। আপনি নিরপেক্ষতার নামে এখন আসলে একটা অবস্থা নিয়ে থাকতে পারবেন না। মূল কথা হচ্ছে যে আপনি আপনার স্বার্থ যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন এবং স্বার্থ অনুযায়ী এগুতে চান, তাহলে সেভাবেই আপনি প্রত্যেকটা দেশের সঙ্গে ডিল করবেন। আচ্ছা, আমি মনে করি এটা অত্যন্ত পরিষ্কার যে প্রত্যেকটা দেশ যে কথাই বলুক না কেন, ঘুরে ফিরে তারা চায় একটা স্থিতিশীল দেশ, রাজনৈতিক অর্থনৈতিকভাবে, এবং একটা স্থিতিশীল দেশের সঙ্গেই আসলে তাদের কাজ করতে সুবিধা হয়। আর আমরা যদি নিজেরা সেই জায়গায় না যাই, তাহলে নানা অপশক্তি যেভাবে এখন আমাদের রাজনীতির সঙ্গে, নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে, আমরা দর্শক হয়ে থাকতে পারবো এবং আমরা তাদের খেলার দাবার গুটি হয়ে যেতে পারবো। এর বেশি কিছু অর্জন করা আমাদের সম্ভব হবে না আমাদের পক্ষে। আর আমার মূল কথা, যেখানে আমাদের বড় স্বার্থ আছে, অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তার স্বার্থ, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক বেশি জোরালো করা দরকার। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।